তৃণমূল সরকার তো দেখিয়ে দিয়েছে হতে পারে কিভাবে রিগিং করে, মানুষকে মেরে, খুন খারাপির রাজনীতি করে, মিথ্যা কেস দিয়ে, পোলিং এজেন্ট বসতে না দিয়ে, একের পর এক ছাপ্পা ভোট করিয়ে, একের পর এক রোহিঙ্গাদেরকে আমাদের স্টেটে ঢুকিয়ে তাদেরকে আধার কার্ড করিয়ে দিয়ে তাদেরকে ফেক ভোটগুলোকে অধিগ্রহণ করার মাধ্যমে তারা দেখিয়ে দিয়েছে এই সরকার কিভাবে পাওয়ারে আসতে পারে। আপনার মনে থাকবে অজিত পাজার কথা, আমি ঠিক কেন বলছি, এই তৃণমূলের সিম্বল এবং মমতা ব্যানার্জির তৃণমূল, সেইখান থেকে যদি আমি শুরু করি তাহলে কোন্দল সেদিনও ছিল। আজকে এই দাঁড়িয়ে কল্যাণ ব্যানার্জি, ববি হাকিম, সৌগত রায়ের যে জটিল একটা কমপ্লেক্স তৈরি হয়েছে রাজনীতিতে, আমি বলছি এটা দুটো কারণ হতে পারে, হয় ইস্যু ঘোরানোর জন্য, আর না হলে সত্যিই একটা আদি নব্যের লড়াই। আমি বলছি লড়াই তো শুরু হয়েছিল অনেক আগে। হ্যাঁ অবশ্যই, পুরনো যারা তৃণমূলের কর্মী এবং নতুন যারা, তাদের মধ্যে লড়াই তো চলছে, আমরা সবাই জানি তো সেটা চলছে, কারণ এরা মেনে নিতে পারছে না, কারণ নতুন মুখ ধরুন স্বাভাবিক, আমাদের মাননীয়ারও বয়স হচ্ছে, তো সেই ক্ষেত্রে যদি আর কেউকে আসতে হয় তাহলে তার ডিসিশন অনুযায়ী তো হবে। সেটা আমি এখানে নাম উচ্চারণ করে বলছি না, সেটা আপনারা বুঝে নিন, পলিটিক্যাল অ্যানালিস্ট, আমি পলিটিক্যাল অ্যানালিস্ট নই, আমি একজন লার্নেড অ্যাডভোকেট, তো এবং অবশ্যই আমি বিরোধী দল করি, কিন্তু আমি সেটা নিয়ে কথা কতটা বলা আমার উচিত জানি না। তবে হ্যাঁ, গোষ্ঠীদ্বন্দ্ব তো আছে, এবং গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের মধ্যে সবসময় আছে, আমরা সেটা উই অলওয়েজ নো। আর পুরনো আর নতুন এটার মধ্যে দ্বন্দ্ব হচ্ছে, এটা সত্যি। আমি আরেকটা পুরনো ছবি আপনার সামনে তুলে ধরছি, সেটা হচ্ছে ঠিক ধনঞ্জয়ের ফাঁসি, আর আজকে ঠিক সঞ্জয় রায়ের ফাঁসির একটা আশঙ্কা। আমি বলছিলাম, তিনি তো বারবার বলছে ডিপার্টমেন্ট ফাঁসিয়ে দিয়েছে, বা এরকম বিনীত গোয়েল ফাঁসিয়ে দিয়েছে। এই যে সম্ভাবনা, রাজ্য সরকার বারবার স্কেপগোট করার চেষ্টা করেছে, কেবলমাত্র সঞ্জয় রায় দায়ী, ওদিকে দাগিয়ে দেওয়া, ঠিক ধনঞ্জয়ের ছায়া আপনি কি দেখতে পাচ্ছেন? এখনো প্রথমত হচ্ছে যে অ্যান অ্যাকিউজড নট প্রুভড গিলটি, যতক্ষণ পর্যন্ত একজন অ্যাকিউজডকে আমরা গিলটি প্রুভ করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমরা তাকে বলতে পারি না যে সে দোষী, ততক্ষণ পর্যন্ত আমরা তাকে অভিযুক্ত বলতে পারি। সে অ্যাকিউজ, তার নামে চার্জশিট যখন হয়েছে, একটা মানে প্রিমিয়ার ইনভেস্টিগেটিং এজেন্সি সিবিআই যে চার্জশিটটা দিয়েছে সেটা সঞ্জয় রায়ের নামে দিয়েছে, বাকি এভিডেন্স পাওয়া যায়নি এখনো পর্যন্ত, সেটা সিবিআই দেখবে। সেটাতে আমি কিভাবে সিবিআই কাজ করবে সেই ইনভেস্টিগেটিং প্রসেসের মধ্যে আমি ঢুকবো না, আই ওন্ট কমেন্ট। কিন্তু অবশ্যই আজকে সঞ্জয় রায়ের ফাঁসির কথা আপনারা যেটা ভাবছেন, তার জন্য তো তাকে আগে প্রমাণ হতে হবে যে সে, কারণ একজন সিভিক ভলান্টিয়ারের পক্ষে, একার পক্ষে এই কাজ করা সম্ভব নয়, এর পেছনে অনেকগুলো মাথা আছে। ইনভেস্টিগেটিং প্রসেস ইজ ইন দ্য অলরেডি টেকিং প্লেস বাই দ্য সিবিআই, তো সিবিআই এখানে ইনভেস্টিগেশনটা প্রপারলি করার পরে দেখুক আরও যারা যারা মাথা আছে সেগুলো বেরোয় কিনা, সেইভাবে একটা যখন উইটনেস এক্সামিনেশন হবে, তারপরে এটা যখন কোর্টে ট্রায়াল প্রসেসটা চালু হবে, যখন ফার্দার এভিডেন্স হবে, তখন ডেফিনেটলি ধরা পড়বে যে সত্যিকারের দোষীকে। কারণ আমাদের এই ক্ষেত্রে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের ওপরেই যেতে হবে, যেহেতু আমাদের এভিডেন্সগুলো সবটাই ট্যাম্পার করে দিয়েছে। বডিটা পুড়িয়ে দেওয়া হয়েছিল সেকেন্ড টাইম, যেহেতু পোস্টমর্টেম হয়নি, এবং মা বাবা তার ফ্যামিলির মেম্বাররা বডিটা পায়নি, বডিটা পেয়েছে উপরন্তু একজন মানে যার সাইন করিয়ে আর কি মানে বডিটাকে পোড়ানো হলো, সেটা একজন তৃণমূলেরই একজন কাউন্সিলর। তো সেই ক্ষেত্রে আমাদের অনেক এভিডেন্স, মানে অনেক কি যেগুলো মুখ্য এভিডেন্স যাকে বলা যায় প্রাইমারি, সেটা অনেক চেষ্টা চরিত্রের পরেও সেই এভিডেন্সগুলোকে আমরা রাখতে পারিনি। তো সেই ক্ষেত্রে তো অবশ্যই একটা দুর্ভাগ্যজনক সেটা। তো আপনি যেটা বললেন যে ধনঞ্জয়ের ক্ষেত্রে হতে পারে, ধনঞ্জয় কেন, আমি তো শুনছি যে ধনঞ্জয়ের কেসটা আবার রিওপেন হচ্ছে, মানে করার কথা বলা হচ্ছে, এবং অনেক অনেক তদন্ত আবার নতুন করে শুরু হবে। তো অবশ্যই সেই ক্ষেত্রে স্কেপগোটরাই তো বারবার ফেসেছে। আমরা জানি আজকে অপরাধের জালে তারাই জড়িয়ে পড়ে যারা কিন্তু সাধারণ মানুষ। কারণ আপনি কোনোদিনও খুব বড় লোকের ক্ষেত্রে বা অনেক পয়সাওয়ালা বা ক্ষমতাওয়ালা লোকের ক্ষেত্রে আপনি কোনোদিনও দেখবেন না যে তারা মানে আইনের সাহায্য পাচ্ছে না, কারণ তারা বিদেশেও পালিয়েও যেতে পারেন। তারা অন্যায় করে তাদের কাছে এতটাই টাকা এবং তাদের এই দেশের বাইরে এতটাই বাড়ি ঘর জমি করা থাকে, তাদের কিছু আটকায় না। তো আটকায় কিন্তু এই স্কেপগোটগুলোরই। তো অবশ্যই সঞ্জয় তো স্কেপগোট, তো আমরা প্রথম থেকেই বলেছি। এটা কি হতে পারে? আর ওর তো নিজেই বলছে বারবার যে ওনাকে ফাঁসানো হয়েছে। ওনার বয়ান অনুযায়ী এই নিয়ে প্রায় আমি 10টা জায়গায় অলরেডি আমার তার বেশি হবে বলা হয়ে গিয়েছে। আবারও বলছি যে আইনের ঊর্ধ্বে যেহেতু কেউ নয়, তাহলে কেন এখনো পর্যন্ত বিনীত গোয়েলকে, যে প্রাক্তন সিপি, তাকে কেন তার নামে এফআইআর রুজু করে কেন তদন্ত করা হলো না, ইনকোয়ারি ইন্টু এবং ইনভেস্টিগেশন ইন্টারোগেট কেন করা হচ্ছে না কাস্টাডিতে নিয়ে? করলেই তো বোঝা যাবে। যে ক্ষেত্রে আমরা টালা থানার ওসির ক্ষেত্রে দেখেছি যে তিনি কিরকম ভাবে মানে মিথ্যা কাজ করেছেন, এভিডেন্স
ট্যাম্পার করেছেন তার জন্য সেই দায়ে তার নামে তিনি অভিযুক্ত। তাহলে শুধু ক্রাইমটা করে দেওয়া, ধর্ষণটা করে দেওয়াটাই বড় কথা, মানে নয় যে আমি করিনি কিছু, তুমি ধর্ষকদের সাহায্য করছো, তার মানে তো তুমি ধর্ষকই। আমি ছবিটা ঠিক প্রথম দিনের যে হাসি মুখে গ্রেফতার হওয়ার ছবিটা আর আজকে প্রিজন ভ্যান চাপড়ে যে বলার ছবিটা, দুটো কিন্তু মিলছে না। দুটো মিলবে না, তার কারণ প্রথম দিনে ওনাকে ডেফিনেটলি এই আশ্বাস দেওয়া হয়েছিল যে আমরা তোমাকে ছাড়িয়ে নিয়ে যাবো, বের করে নিয়ে যাবো, ডেফিনেটলি সেই ভরসাটাই ছিল। আজকের দিনে দাঁড়িয়ে সে বুঝতে পারছে যে সে স্কেপগোট সেজে গেছে। এরা দেখুন, এটা তো আমরা জানি যে সরকার যখন একজনকে বলির পাঠা করবে, একজনকে সাজাবে, তারপরে যখন তার কাছে আসল রূপটা যখন খুলে গেল অলরেডি, তখন কি আর সে মানে কোনোভাবে সেটা মানবে? সে তো বুঝতে পারছে যে এই প্রমিস তো আমাকে করা হয়নি, তাকে করা যে সরকারের যে প্রমিস ছিল সঞ্জয় রায়কে, সেই প্রমিসটা মেনটেন হচ্ছে না, সেই প্রমিসটা ফেল করে গেছে, টাইম ইজ ওভার। তা বিকজ অফ দ্যাট উনি এখন এটা ভাবছেন যে কোনোভাবেই মানে উনি বেরোতে পারবেন না এই জায়গা থেকে, উনি পুরোপুরি জালে জড়িয়ে গেছেন। আসল যারা কালপ্রিট, যেটা জানেন সঞ্জয় রায় ডেফিনেটলি, তো সেই কালপ্রিট গুলোকে ঢাকার জন্য এখন তাকে তো এটা স্কেপগোট তো সাজিয়েই রাখতে হবে। তাই জন্য মানে কথাটা মিলছে না, সরকারের সঙ্গে যে চুক্তি হয়েছিল কন্ট্রাক্টটা ডেফিনেটলি যেটা মনে হচ্ছে সেটা মিলছে না, তাই জন্যই আজকে সে সমস্ত কিছু সবার সামনে নিয়ে আসছে। শেষ প্রশ্ন করব একেবারে, আপনি সরকারের বিরুদ্ধে মুখ খুলেছেন এবং বিভিন্ন জায়গায়, সেটা আইনের আদালতে হোক এবং বাইরে। আমি বলছিলাম যে এই সরকারটা কতটা বেগ নিয়ে ফিরতে পারে 2026-এ, কারণ কুণাল ঘোষ তিনি কিন্তু আশা করেন যে 250 আসন নিয়ে আস্তে আস্তে চলেছে, এরকমটাই কি বাস্তবে হতে পারে? বাস্তবে এই তৃণমূল সরকার তো দেখিয়ে দিয়েছে হতে পারে, কিভাবে রিগিং করে, মানুষকে মেরে, খুন খারাপির রাজনীতি করে, মিথ্যা কেস দিয়ে, পোলিং এজেন্ট বসতে না দিয়ে, একের পর এক ছাপ্পা ভোট করিয়ে, একের পর এক রোহিঙ্গাদেরকে আমাদের স্টেটে ঢুকিয়ে তাদেরকে আধার কার্ড করিয়ে দিয়ে তাদেরকে ফেক ভোটগুলোকে অধিগ্রহণ করার মাধ্যমে তারা দেখিয়ে দিয়েছে এই সরকার কিভাবে পাওয়ারে আসতে পারে। সিআইএসএফ থাকে, মিলিটারি বিএসএফ থাকে, তারা কি করে? তাদের কিছু করার থাকে না, কারণ সেই ক্ষেত্রে দেখুন এটা পুরোপুরো মানে এই যে পুরোপুরি যে জিনিসটা, সেটা সরকারই কমপ্লিটলি এটা নিয়ন্ত্রণ করে। আপনি জানবেন, এটা স্টাডি করলে উপনির্বাচনও ছিল, সিআইএসএফ কি করবে, যে দেখিয়ে দেবে, মানে রাজ্য যে দেখিয়ে দেবে কেন্দ্রের যারা আছে মানে জওয়ান, তাদেরকে তো দেখাতে হবে তোমাকে যে এই জায়গাগুলো হচ্ছে ডেঞ্জার প্রন এরিয়া। আপনি কি এরিয়া ডমিনেশন কথা বলছেন? অফকোর্স সেটাই তো করেছে, এদের হাতে অনেক কিছু থাকে, আরো অনেক কিছুর মাধ্যমে অনেক কিছু, যেটা আমি মানে হয়তো আপনাকে অফ দ্য ক্যামেরা বলতে পারবো, অন দ্য ক্যামেরা বলছি না। এটা ছাড়া, ছাপ্পা ছাড়া, দুর্নীতি ছাড়া এবং রক্ত কাটাকাটি, মারামারি, গঙ্গা বইয়ে দেওয়া, যেগুলো তাদের নেতারা বারবার ডিমান্ড করেন, আমরা বলছি না, ওনাদের নেতাদের কথাগুলোই দেখুন। কিছুদিন আগে একজন বলেছেন, ওনাদেরই শাসক দলেরই, আমি নাম করব না, নেতা, যিনি বলছেন যে আমরা এই পার্টিকুলার যে ধর্মে যারা আমরা জন্মগ্রহণ করেছি আমরা জান্নাত পেয়ে গেছি, আমাদের কপাল এটা, আমাদের লাখ এটা, আমরা জান্নাত। তাহলে যারা যে শাসক দলের নেতাদের এই দুর্ব্যবহার, এই ধরনের মানে ক্যাজুয়ালিটি, আবার যেখানে আপনি বলছেন মুর্শিদাবাদের ঘটনা দেখুন, বেলডাঙ্গায় যে অশান্তিটা হলো কিছুদিন আগে, উনি নিজে কি বলছেন, ও শাসক দলের নেতা, যে আমরা ভাসিয়ে দেবো 30% হিন্দুকে, রক্তগঙ্গা বইয়ে যাবে, ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো। তাহলে এইগুলোর মাধ্যমে তো বোঝাই যায় যে এই সরকারটা কিভাবে ক্ষমতায় আছে। আপনার কি মনে হয় যে এই সরকারটা খুব ন্যায্যভাবে, প্রপার ভোটিং সিস্টেম, প্রপার ভোটিং কাউন্টিং, মানে সমস্ত কিছু ঠিকঠাক ভাবে হয়ে আজকে অব্দি এই সরকারটা ক্ষমতায় আছে? নেই, হতেই পারে না। এই সরকারটা এই দুর্নীতিগ্রস্ত করেই ভাবেই ক্ষমতায় আছে। ফার্দারও যদি মনে করে থাকে ওরা যে স্ট্র্যাটেজি করছে, ওরা স্ট্র্যাটেজি বানাচ্ছে, দেখুন বোম বাঁধছে নিশ্চয়ই, কোন কোন জায়গাগুলোতে ওরা বোম মারবে। এভাবে তো তাহলে তৃণমূল সরকার চিরকালই থাকবে। আপনি যে পন্থায় বলছেন যে তাহলে তো সাধারণ মানুষকে একেবারে রাস্তায় নামতে হবে, রক্ত তো ঝরবেই। এমার্জেন্সিটা আমরা দেখুন এক্সপেক্ট করি, সেই ক্ষেত্রে ইমার্জেন্সি ছাড়া আমাদের তো কিছু করার নেই, অন্তত কিছু চেঞ্জেস তাহলে অন্তত হবে মনে হচ্ছে না, কারণ এই সরকার ক্ষমতায় থাকা অসম্ভব, এটা অসম্ভব। আদার দেন এই যে বললাম দুর্নীতি, এইভাবে যদি ওরা মনে করে থাকে, ইফ দে আর ক্লেমিং যে আমরা আবারও ফার্দার থাকবো, তাহলে দুর্নীতি ছাড়া আবার তারা কিভাবে থাকবে? ডেফিনেটলি দুর্নীতি করার কথা মাথায় রেখেই ওনারা বলছেন। এরপরে দেখা যাক, সেটা মানুষও তো বিচার করবে, মানুষও তো জবাব দেবে। সবটা তো আর আমরা বলেও দেব না, ভোটাধিকার রাইটটা সবারও, তারাও ভোট দিতে পারেন না, সেটা মানুষও জানে কতটা রিগিং হয়, সাধারণ মানুষও ভুক্তভোগী। তো সেই ক্ষেত্রে লড়াইটা হবে, দেখা যাক না, লড়াই তো চলছে, লড়ছি আমরা, লড়বো আগামী দিনে, 26-এ আমরাও লড়বো।
ছাব্বিশে শুধু উনি একা তো লড়বেন বা কুণাল ঘোষের সরকার একা লড়বেন এরকমটা তো নয়, সরকার তো আমাদেরও আছে, আর আর সেন্ট্রালে তো আমরাই আছি। তো আপনি বুঝতেই পারছেন, দেশ যেখানে আমরা সেখানে, দেশের ওপরে কিছু নয়। আর দেশ কো হাম টুকরা নেই হোনে দেঙ্গে। আর প্লিজ এই ভিডিওটাতে আমি বলে যাচ্ছি, এই কথাটা আমার কেটো না, দেশ কো হাম টুকরা নেই হোনে দেঙ্গে, এটাই কিন্তু আমাদের, এটাই টার্গেট আমাদের লাইফে, অখণ্ড ভারত, এটাই টার্গেট। ভারতকে বিচ্ছিন্ন করা যাবে না, কারণ এইটা জানাটা সবার খুব প্রয়োজন, এটা মানুষের কাছে পৌঁছানোটা খুব প্রয়োজন। এই যে দেশ কো হাম টুকরা নেই হোনে দেঙ্গে, এই কথাটা যেন মাথায় থাকে, তাহলেই দেখবেন রাজনৈতিক সমীকরণ আপনারা তখন অনেক কিছু বেশি বোঝার প্রয়োজন পড়বে না। আপনি বুঝে যাবেন ক্লিয়ারলি কোনটা আপনার ডুজ আর কোনটা আপনার ডোন্টস, কোনটা করা উচিত কোনটা নয়। ফান্ডামেন্টাল রাইটের পাশাপাশি যেটা আমাদের ফান্ডামেন্টাল ডিউটিসও আছে, সেই ডিউটিসগুলো মনে পড়ে যাবে। আর ডিউটিসটাই কিন্তু একজন সিটিজেনকে সিটিজেন করে গড়ে তোলে, সমাজ দায়িত্বশীল নাগরিক গড়ে তোলে, যেটা আমাদের খুব প্রয়োজন। সবাই আপনারা দায়িত্বশীল হন, তাহলে এই কুণাল ঘোষ এরা পাত্তা পাবে না।